ডাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে সেনাবাহিনী, জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। গণনার সময় ভোট কেন্দ্রেও থাকবেন সদস্যরা। দুপুরে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের 7 দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না। এদিকে আজ থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ভোটের আগে প্রচারণা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজ তো আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, তো কেমন জমে উঠেছে প্রচারণা সে বিষয়ে জানাবেন। যেমনটি বলছিলেন, প্রচারণা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন তারা কিন্তু প্রচারণা শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে ছাত্রদল থেকে প্রচারণা শুরু হচ্ছে ঢাকা স্মৃতিচিরন্তন বা ভিসি চত্বর থেকে। সেই চত্বর থেকে আমি এখন কথা বলছি। সেখানে আপনি যদি দেখায় আপনাদেরকে, তাহলে দেখবেন ছাত্রদলের যে প্রার্থীরা তারা কিন্তু এখান থেকে হ্যান্ড লিফলেট বিলিজ মাধ্যমে কিন্তু তাদের প্রচারণা শুরু করেছেন। তাদের নেতাকর্মীরা যারা প্যানেলে ছিলেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা পুরো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় যাবেন, শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শুরু করে পোস্টার থেকে যারা হ্যান্ড বিলি যেগুলো আছে সেগুলো কিন্তু তারা দিবেন এবং তাদের কাছে ভোটের যে দাবি সেই ভোটের কিন্তু তারা দাবি করবেন। এছাড়া আমরা সকালে এখানকার প্রশাসনের যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ছিলেন জসিমউদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলেছিলেন সে আচরণবিধির ব্যাপারে তারা সুনির্দিষ্ট কিন্তু কিছু বলে দিয়েছেন যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। এর মধ্যে কারো নামে কুচ্ছা রটনা থেকে শুরু করে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না বলে উল্লেখ করেছেন। এছাড়া নির্বাচনের আগে থেকে যে সেনা মোতায়েনের একটি ব্যাপার, গুরুত্বপূর্ণ ইস্যু যেটি ছিল, সে ব্যাপারে তারা স্পষ্টভাবে কথা বলেন যে এখানে ক্যাম্পাসে প্রায় 7 দিন আগে থেকে সেনাবাহিনীর একটি টহল টিম থাকবেন। এছাড়া নির্বাচনের দিন পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার খাতিরে কিন্তু 8 এবং 9 তারিখ মেট্রো স্টেশন কিন্তু বন্ধ থাকবে এবং বহিরাগতরা কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। যারা ক্যাম্পাসের শিক্ষার্থী তারাই কিন্তু নির্বাচন এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত ক্যাম্পাসে রয়েছিল। বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের বাইরেও যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে পুরো ক্যাম্পাস জুড়ে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু গত 6 বছর পর অন্যরকম একটি অনুভূতি তাদের মধ্যে কাজ করছেন। তখন ডাকসু নির্বাচন করে তাদের যে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করবেন এবং নির্বাচন প্রার্থী যারা জয়ী হবেন তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশার পাশাপাশি তারা বলছিলেন, অভিযোগ করে বলছিলেন যে অনেক প্রার্থী যেসব ইশতেহারের মধ্যে তারা বলছেন, দাবি দাওয়া করছেন, বিগত সময় কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বা দাবি রাখলেও কেউ কিন্তু তা বাস্তবায়ন করেনি। কিন্তু এবার তারা বলছেন যে 5 আগস্টের পর যে প্রেক্ষাপটে নতুন প্রতিনিধিরা আসবেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে একটি দায়বদ্ধতা তাদের থাকতে হবে এবং শিক্ষার্থীদের চাপের মুখে হলেও তাদের কিন্তু তারা যে ইশতেহারগুলো ঘোষণা করবেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের বাস্তবায়নের দাবির প্রেক্ষিতে তারা সবার আগে যে বিষয়টি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে যে নিরাপদ ক্যাম্পাস দেওয়ার প্রতিশ্রুতি যারা দিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা সবার আগে মূল্যায়ন করার কথা বলেছেন। এছাড়া যা হলের আবাসন সমস্যা শুরু করে গেস্ট রুম যে কালচার রয়েছে সেই কালচারের বিরুদ্ধে কিন্তু তারা বলছেন যারাই প্রতিনিধি হোক তারা যেন এই ব্যাপারগুলো সবার আগে ব্যবস্থা নেয়। এছাড়া যারা কাজ করছেন তারা বলছিলেন যে শিক্ষার্থী বান্ধব এবার একটি ডাকসু নির্বাচন তাদের কাজ করার যে অঙ্গীকার তারা কিন্তু এবার বাস্তবায়ন করার জন্য করেছেন এবং তারা আশা করছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হবেন। ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ সকাল 10টা থেকে শিক্ষার্থীরা ডাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকাল 5টা পর্যন্ত। শিক্ষার্থীরা বলছেন ডাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চান তারা। গত রবিবার ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিনে 6 জন ও দ্বিতীয় দিনে 10 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে এর মধ্যে নির্বাচন পেছাতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
আগামী 15 সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা। একদম নিরপেক্ষভাবে একটা নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা উচিত। সেটা কোনো দলের পক্ষে না, একদমই আমাদের নিরপেক্ষ, যেটা আমরা ছাত্রদের ভোটে যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা আমাদের লিডার হিসেবে নিব। অনেক ছাত্র সংগঠন চাচ্ছে যে নির্বাচনটা একটু দেরিতে হোক, যেটা আসলে আমাদের রাকসুর যে আমাদের যে একটা যৌক্তিক দাবি ছিল যে রাকসু হবে, এইটার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। যথাযথ সময়ে যেন আমাদের রাকসু ইলেকশনটা হয়ে যায়, কারণ এটা যতই পিছাবে ততই এর মধ্যে একটা এলোমেলো একটা হয়ে হয়তো রাকসু নির্বাচন বানচালেরও একটা সম্ভাব্য ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিনে 13 জন প্রার্থী আপিল করেছেন। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে প্রার্থীরা আপিল করেন। এসব আবেদনের শুনানি হবে আগামীকাল। পরদিন রায় ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেদিন থেকেই শুরু হবে নির্বাচনের প্রচারণা। এর আগে 21 আগস্ট পর্যন্ত জাকসুর বিভিন্ন পদে সর্বমোট 276টি মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা। সেগুলো যাচাই বাছাই শেষে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন 20টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন ভিপি পদে 20 জন, জিএস পদে 17 জন সহ মোট 256টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসুর ভোট অনুষ্ঠিত হবে, যেখানে 11,919 জন শিক্ষার্থী ভোট দেবেন। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি প্রতিনিধিরা। সকালে তারা 2 দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা 40 দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। এ সময় তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প 4-এ অবস্থিত আন্তর্জাতিক খাদ্য কর্মসূচি WFP'র ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে যান তারা। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন তারা। দুপুরে পরিদর্শন শেষে ক্যাম্প এলাকা ছাড়েন বিদেশি প্রতিনিধিরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন চলছে। আজ দ্বিতীয় দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি অতিথিরা এবং সাথে দেশের রাজনৈতিক নেতাকর্মীরাও ছিলেন। ক্যাম্প পরিদর্শনের পর তারা কি জানিয়েছেন? রোহিঙ্গা অংশীজন সম্মেলনের আজকেই মূলত শেষ দিন। 24 তারিখ শুরু হওয়া এই সম্মেলনে যে 40 দেশের যে প্রতিনিধি দল এসেছিলেন কক্সবাজারে, তারা আজকে সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। পাশাপাশি আপনি জানেন রোহিঙ্গাদের অনেকটা খাদ্য সংকট, অর্থাৎ যে খাদ্য সহায়তা যেটি কমিয়ে এসে আসার যে একটা কথা রয়েছে, তো সেসব বিষয় নিয়ে আসলে তাদের কথা বলেন। WFP আউটলেট তারা পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদেরকে অনেকটা তারা আশ্বস্ত করেছেন, যেহেতু 40 দেশের একেবারে হাই প্রোফাইলের লোকজন তারা এখানে এসেছেন। পাশাপাশি তাদের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত ছিলেন। তো সবকিছু মিলিয়ে রোহিঙ্গাদের যে খাদ্য কর্মসূচি, রোহিঙ্গাদের চিকিৎসা, পাশাপাশি রোহিঙ্গাদের যে হস্তশিল্প কার্যক্রম, সেটি তারা পরিদর্শন করেছেন। গতকালকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এসে একটি কথা বলেছেন। তিনি বলছেন যেহেতু রোহিঙ্গা যে সংকট সেটি মিয়ানমারে শুরু হয়েছে, সেই সংকট কিন্তু উত্তরণের পথ কিন্তু মিয়ানমারের কাছে। তারপরও যে সকল দেশের প্রতিনিধিরা আসছেন তাদের সহযোগিতা তিনি কামনা করেছেন। এবং আমি রোহিঙ্গাদের সাথেও কথা বলেছি। গতকালকে আমি সারাদিন ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে রোহিঙ্গারা বলছেন তারা বাংলাদেশে থাকতে চায় না, তারা মিয়ানমারে ফিরে যেতে চায়। এবং যে সকল আন্তর্জাতিক যে প্রতিনিধি দল আছেন তাদের কাছেই রোহিঙ্গা নেতারা তাদের যে প্রস্তাবনা সেটা তুলে ধরেছেন। এবং একটা বিষয় স্পষ্ট এখানে তারা বলছেন, সেটি হচ্ছে সম্মান এবং মর্যাদার সাথে তারা
নিজ দেশে ফিরতে চায় তারা বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন। আপনি জানেন গতকালকে রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা, এবং তারা ৮ বছর হয়ে গেছে, এই ৮ বছরে কোনো প্রত্যাবাসন হয়নি, এবং অনেক রোহিঙ্গা তারা উচ্চতর ডিগ্রি কিংবা উন্নত বসবাসের জন্য তারা তৃতীয় কোনো দেশে যাচ্ছেন। এটি কোনো সমাধান নয়, এবং তারা বলছেন তারা প্রতিনিধিদের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে স্পষ্ট কোনো ধরনের ঘোষণা বা কোনো ধরনের সাহায্যের কথা সরাসরি তারা জানিয়েছেন কিনা? সরাসরি তারা ওইভাবে কোনো কথা তারা জানিয়েনি, গণমাধ্যমে জানায়নি। তবে তারা এটি বলেছেন যেহেতু অনেকটা মানবিক সংকটে রয়েছে রোহিঙ্গারা, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো তারা ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন। জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সিলেটের সাদা পাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত দল। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সাদা পাথর লুটের ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সেখানে তারা ঘণ্টাব্যাপী পাথর লুণ্ঠিত হওয়া স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কিনা তা খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছেন তারা। জেলা প্রশাসন জানায় তদন্ত দলের সদস্যরা বুধবার পর্যন্ত সিলেটে অবস্থান করবেন। পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কারের সচিব জাহেদা পারভীন। রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়িতে থাকা ৮ সেনা সদস্য আহত হয়েছেন। ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি পাশের খাদে পড়ে যায়। আহত হন টহল গাড়িতে থাকা ৮ সেনা সদস্য। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রাকের চালক সেনাবাহিনীর হেফাজতে রয়েছে বলেও জানায় পুলিশ। এক সপ্তাহ ধরে ভাঙছে জামালপুরের বকশীগঞ্জের দুটি গ্রাম। অর্ধশত বাড়ি চলে গেছে নদীর গর্ভে। ঝুঁকিতে আছে শতাধিক। পানি বেশি থাকায় কিছুই করার নেই বলছে পানি উন্নয়ন বোর্ড, বরং স্থানীয়দেরকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই দুই গ্রাম গেল ৫ বছর ধরেই ভাঙছে, তবুও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামে। এক সপ্তাহে হারিয়ে গেছে দুই গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর, কয়েক বিঘা ফসলি জমি। সম্বল রক্ষায় ঘর খুলে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। নদী শাসনের জন্য কয়েক জায়গায় যোগাযোগ করেও সমাধান পাননি এলাকার মানুষ। দুই গ্রামের প্রায় ২৫০০ বাসিন্দা এখন চরম ক্ষতির মুখে। বাড়ি ঘর সব গেছে গা, জিল্লা আছে এলো যাবো গা, এই যে ভাঙ্গা চুরে কি দিতা দাতা আছে, চিন্তা ভাবনা বাঁচি না, একটা সম্পত্তি নাই। ৩ দিনেই গেল গা নাকি, এখন এই পানি বাড়তে আছে, ই করতে আছে, ভাঙতে আছে। সরকারের যদি এটা বিধি ব্যবস্থা না করে, বস্তা পাইলিং যদি না দেয়, না দিলে পরে এই গ্রাম সব পুরাটাই চলে যাবো। পানি কমা ছাড়া কোনো ব্যবস্থা নেবে না পানি উন্নয়ন বোর্ড, বরং ভাঙনের ঝুঁকিতে থাকা জায়গায় আপাতত বাঁশ কিংবা গাছের ডাল ফেলতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। স্থানীয়রা তারা কম দামের মধ্যে সিনথেটিক ব্যাগ ইউজ করতে পারে, পাশাপাশি কিছু বাঁশ এবং ব্রাশউড বলি আমরা, ডালপালা, সেগুলো দিয়ে পাড়ে যাতে ওয়েভ অ্যাকশনটা মানে ঢেউয়ের আঘাতটা না লাগে, এটা থেকে রক্ষা করতে পারে। তবে কুতুবের চর ও বাঙালপাড়া শুধু এবারই ভাঙছে না, ৫ বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার মানুষ। এই পর্যন্ত ৩ শতাধিক বাড়ি আর শতাধিক একর জমি বিলীন হয়ে গেছে নদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। শুধু শহরে নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও। এবছর ঢাকার বাইরে রোগী ছাড়িয়েছে ২১,০০০। জেলার অনেক রোগী চিকিৎসার জন্য ছুটছেন ঢাকায়। এসব রোগীর অবস্থা তুলনামূলক আশঙ্কাজনক থাকে বলে জানান চিকিৎসকরা। কীটতত্ত্ববিদরা বলছেন, গ্রামেও এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, না হলে ভবিষ্যতে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে। ৫ বছর আগেও ডেঙ্গু ছিল শহরকেন্দ্রিক রোগ।
অপরিকল্পিত নগরায়নের কারণে এডিস মশার ঘনত্ব বাড়তে থাকায় চিত্র অনেকটাই পাল্টে গেছে। শুধু শহরে নয়, সমান হারে এডিসের ঘনত্ব বেড়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামেও। পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীরা ছুটছেন ঢাকায়। প্লাটিলেট ছিল হচ্ছে আপনার 27,000, যেটা অনেক রিস্ক। তারপরে ওইখানে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করেন। প্রথমে আমার জ্বর ওঠে, তারপরে ডাক্তারেন যাই পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পরে এখানে আসি। ঢাকার বাইরের রোগীদের জটিলতা কিছুটা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সময় মতো চিকিৎসা না পাওয়ায় এসব রোগীদের চিকিৎসা কিছুটা চ্যালেঞ্জের। ঢাকার বাইরের রোগীরা বেসিক্যালি রেফার্ড পেশেন্ট, হয়তো লোকালি কোনো ফিজিশিয়ান দেখিয়েছেন, ওখান থেকে তারা ডেঙ্গু সাসপিশন করছেন। ডেঙ্গু যখন ডেঞ্জার সাইন আসছে তখন হয়তো তারা প্রিজামটিভ হিসাবে আগেই রেফার করে দেন, তখন পেশেন্টগুলি আসেন। কীটতত্ত্ববিদেরা বলছেন, জেলা শহর ও গ্রামে এডিস নিধনের ব্যবস্থা পর্যাপ্ত নয়, ফলে প্রতি বছর বাড়ছে মশার ঘনত্ব। বর্তমানে সব জেলায় মশার ঘনত্ব ব্লুটি ইন্ডেক্সে 20-এর বেশি। তাই কেন্দ্রীয়ভাবে মশা নিধনের উদ্যোগের তাগিদ তাদের। উন্নত করতে হবে জেলা শহরের চিকিৎসা ব্যবস্থাও। সকল যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মশা নিয়ন্ত্রণ যুগোপযোগী লজিস্টিক্স সাপ্লাই করা এবং জনবল যারা আছেন, যারা মশা নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। উপজেলা এবং জেলা হাসপাতালগুলো তারা প্রাইমারি চিকিৎসা দেবে ডেঙ্গির, এবং যেগুলো একটু জটিল রোগী সেগুলো বিভাগীয় পর্যায়ে আইসিইউ সাপোর্ট সহ আমরা প্রশিক্ষিত ডাক্তার নার্স যদি বেশি সংখ্যক দিই এবং এরকম যদি ব্যবস্থাটা করি যে ওই বিভাগের যত রোগী সব ওই বিভাগে চিকিৎসাটা নেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী 21,500-এর বেশি, মারা গেছেন অন্তত 49 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, সারা দেশের মতো খুলনাতেও আমরা জানি যে ডেঙ্গু রোগীর সংখ্যা এবার অনেক বেড়ে গেছে। আসলে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি রোগী চিহ্নিত করা গেছে? আমি যদি আপনাকে খুলনা বিভাগের আসলে ডেঙ্গু পরিস্থিতির কথা বলি, তাহলে খুলনা বিভাগের মধ্যে আসলে যে 10টি জেলা রয়েছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার মধ্যে সব থেকে বেশি রোগী রয়েছে হচ্ছে আপনার খুলনাতে। খুলনা জেলাতে রয়েছে আপনার 168টি রোগী এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমরা এখন রয়েছি সেখানে রয়েছে 169 জন রোগী এই পর্যন্ত তারা করোনা চিকিৎসা নিয়েছেন। আর জেলার মধ্যে যশোরে সব থেকে বেশি রয়েছে, যশোরে রয়েছে 357 জন রোগী। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত তারা করোনা রোগী শনাক্ত হয়েছে এবং তারা চিকিৎসা নিয়েছে। আর এর পরেও অবস্থান রয়েছে মাগুরাতে আপনার 226 জন রোগী এখন পর্যন্ত তারা চিকিৎসা নিয়েছে। আমরা যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেই 10টি জেলাতে আপনার 6টি নমুনা টেস্ট হয়েছে, যার মধ্যে খুলনাতে 3টি নমুনা টেস্ট হয়েছে এবং সাতক্ষীরাতে 3টি নমুনা টেস্ট হয়েছে এবং সেই নমুনাগুলোতেও আসলে আমরা দেখতে পেয়েছি যে মোট 6টি নমুনা হচ্ছে তারা এখন পর্যন্ত পেয়েছে। এবং এই পর্যন্ত যে রোগী খুলনাতে ভর্তি হয়েছে তার মধ্যে 5 জন রোগীর মৃত্যু ঘটেছে এবং সেই 5 জনের মৃত্যু অবশ্য এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন অবশ্য খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে কোনো রোগী নেই। গতকালকে 13 জন রোগী ভর্তি হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা তাদের বাসভবনে চলে গেছেন এবং তারা সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যারা চিকিৎসকরা বলছেন তারা বলছেন যে আসলে গ্রাম অঞ্চল থেকে এবং বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে আসলে চিকিৎসকরা খুব বেশি পরিমাণে হচ্ছে যে এখানে রোগী আসছেন এবং তাদেরকে তারা চিকিৎসা দিচ্ছেন এবং এর পাশাপাশি যে কোভিড জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। পারিবারিক কলহের জেরে খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা SM শামীম হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শালককে ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ফাতেমা আদালতে জবানবন্দি দিয়েছেন। দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার TM মোশাররফ। গত 22 আগস্ট ডুমুরিয়ার 18 মাইল এলাকার নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা শামীম হোসেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ফাতেমা আক্তার বৃষ্টির প্রত্যক্ষ পরিকল্পনায়, নির্দেশনায় এবং তার দেখানো কিভাবে ওই ছোরা দিয়ে কোপ দিতে হবে সব কিছু সেটা দেখাই দেয় এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন
ও সেটা বাস্তবায়ন করে। পিরোজপুরে বিভিন্ন সময়ে হারানো ও ছিনতাই হওয়া 20টি মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। এ সময় তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরি অনুযায়ী 20টি মোবাইল ফোন ও 5টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ইতিপূর্বে অনেকবার এরকম ধরনের হারানো মোবাইল, হ্যাকড আইডি, ফেসবুক এবং বিকাশ এবং নগদ এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো আছে এগুলোর মাধ্যমে টাকা পয়সা উদ্ধার করে আমরা ভুক্তভোগীকে পৌঁছে দিয়েছি। চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে পটিয়ার আশিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন 2 শ্রমিক নাজিম ও তারেক। দীর্ঘ সময় পরও তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় থাকায় সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। অক্সিজেনের অভাবে ট্যাঙ্কের ভেতরেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ধামরাইয়ে পূর্ব ঘোষণা ছাড়া একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে ধামরাইয়ের জয়পুরায় মমো ফ্যাশন কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হন শ্রমিকরা। এ সময় চলতি মাসের বেতন সহ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন পাওনা পরিশোধ সহ 6 দফা দাবি জানান। এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন তারা। পরে কারখানা মালিকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা করার আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। যাত্রী নিতে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। সকাল থেকে কয়েকশো শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় কিছু সময়ের জন্য কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় বিক্ষুব্ধরা বাস ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে যাত্রী নিতে দেয়া হয় না। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি শ্রমিকরাও আর্থিক সংকটে পড়েছেন। তাই আগের নিয়মে কাপ্তাই রাস্তার মাথা থেকে যাত্রী পরিবহনের দাবি জানান তারা। তবে পুলিশের দাবি, চাঁদাবাজি বন্ধ করতে তাদের এই পদক্ষেপ। হঠাৎ পুলিশ একটা সিদ্ধান্ত দিয়ে সেখানে গাড়ি যেতে পারবে না, যার কারণে এখন ড্রাইভাররা অসহায় হয়ে পড়ছে, তারা যাত্রী পাচ্ছে না। ওরা এর আগে শুরুতেই বাস ভেঙেছে, আরেকটা গাড়ির মধ্যে অ্যাটাক করেছে। আমরা এখন পর্যন্ত কিছু করি নাই, কিন্তু রাষ্ট্রীয় যখন রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করবে তখন আমরা আইনগত ব্যবস্থা নিব। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। 8 দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শেষ করা যায়নি এই কাজ। ভাড়া ভবনে অনেক কষ্টে কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতি বছর গুনতে হচ্ছে প্রায় 5 লাখ টাকা ভাড়া। খাগড়াছড়ির পৌর বাস টার্মিনাল এলাকায় 30 শতক জমির উপর পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের জুলাই মাসে। পরের বছর আগস্টে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে তা হয়নি। প্রয়োজনের তুলনায় ছোট একটি ভাড়া ভবনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভবনের কাজ পেছানোর কারণে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। এই ভবনটা হচ্ছে ভাড়া অফিস, কারণ এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। যদি নতুন ভবনে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আরো সুবিধা হয়। আমরা এটা ছোট অফিস, এটা আমরা ভাড়া নিয়ে আসি। এই অফিসে মানে একজনে চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে তখন গায়ের সাথে পৌঁছাতে বাজে। 8 দফা সময় বাড়িয়ে 77% কাজ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘ কনস্ট্রাকশন। 2024 সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালু করার জন্য স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
ডিপিপি করে নতুনভাবে কাজটি শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করতেছেন। আশা করি খুব শীঘ্রই ডিপিপি হয়ে গেলে আমরা নতুন করে কাজটি শুরু করতে পারব। ভবনের নির্মাণ কাজ শেষ হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি কাজেও গতি আসবে বলছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। ভাড়া বাসায় থাকতে হচ্ছে, প্রতি মাসে 40,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে। ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো। নতুন পরিবার পরিকল্পনা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,76,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা সদরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে মিরাজের পরিবারের সঙ্গে চাচাতো ভাইদের বিরোধ চলছিল। সকালে আলোকদিয়া বাজারের মাঠে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিরাজকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় গুরুতর আহত হন মিরাজের বাবা তৈয়ব আলী। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসান আলী ও রাজীব আলীকে আটক করে পুলিশ। চাঁদপুরের মুন্সিরহাট বাজারের সড়কের জায়গা দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালায় জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগ। চাঁদপুর মতলব সড়কের মুন্সিরহাট বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়ক দখল করে গড়ে তোলা চা দোকান, মুদি দোকান সহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতেই এই উচ্ছেদ অভিযান বলে জানায় জেলা পরিষদ। এসব স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না বলেও জানায় প্রশাসন। অভিযানের আগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডির ১৯ বছরেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি দাবিগুলো। ২০০৬ সালের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে আন্দোলন দমনে গুলি ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাহতের ঘটনায় আরও জোরালো হয় বিক্ষোভ। পরে দাবি মেনে নেওয়া হলেও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে এখনও হতাশা আন্দোলনকারীদের। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে ফুঁসে ওঠে জনপদ। ২৬ আগস্ট বিক্ষুব্ধ জনতার কর্মসূচিতে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ হারান ৩ জন। এই ঘটনা আরও উস্কে দেয় বিক্ষোভ। পরে ৬ দফা দাবি মেনে নেয় তৎকালীন ৪ দলীয় জোট সরকার, কিন্তু ১৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। যে সরকারি ক্ষমতায় ছিলেন তারা কেউই এই ৬ দফা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেননি। আমার যে আর্থিক সহযোগিতা বা সাহায্য করবে সেটা পর্যন্ত কোনো সরকার আজও পর্যন্ত করেনি। দেশের সম্পদ রক্ষা, চুক্তি বাস্তবায়ন ও মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির। আমরা বারবার বলেছি যে বাংলাদেশের কোথাও উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি করা যাবে না, এবং আমাদের ৬ দফার ১ দফাই ছিলেন, প্রথম দফাটাই ছিলেন বাংলাদেশের কোনো জায়গায় উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হবে না এবং বহুজাতিক লুটেরা কোম্পানিকে আমাদের দেশীয় সম্পদের কোনো মালিকানা এবং কোনো তদারকি করতে দেওয়া হবে না। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হবে এবং এশিয়া এনার্জি যাতে দেশে কোনো চক্রান্ত করতে না পারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে, এটি আমরা এখনো আশা করি। ফুলবাড়ি হত্যাকাণ্ড স্মরণে প্রতি বছর এই দিনটিকে জাতীয় সম্পদ রক্ষা দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দিনাজপুরে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। সকালে দিবসটি উপলক্ষে আন্দোলনে নিহতদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 2006 সালে 26 আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। এতে নিহত 3 জন ছাত্র জনতা, আহত হয় 2 শতাধিক মানুষ। এরপর থেকে প্রতি বছর দিনটি ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের 30তম দিনে মত বিনিময় সভা করেছে আন্দোলনকারীরা। দুপুরে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি জানান, দীর্ঘদিনের আন্দোলনের পর বরিশাল মেডিকেলের চিকিৎসা সেবায় বেশ কিছু পরিবর্তন এসেছে। এছাড়া নির্মূল করা হয়েছে বেশ কয়েকটি সিন্ডিকেট। এই ধারাবাহিকতা বজায় রাখতে সচেতন মহল ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তার আহ্বান জানান তারা। পাশাপাশি 3 দফা দাবি মেনে নেয়ার দাবিও জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা যখন আসবে এই কর্তৃপক্ষকে ধরতে পারবে, জবাবদিহিতার জায়গায় আপনি এই কথা ওই 25 একর জমিকে। এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।